দাবি আদায়ে ফের রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা। রাজধানী সহ বিভিন্ন জেলায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ, যানজটে চরম দুর্ভোগ। জুলাই সনদ বাস্তবায়নে ২১ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় ঐকমত্য কমিশন। নির্বাচনে অনীহা থেকেই আলোচনার মধ্যে আন্দোলনের ডাক নিয়ে প্রশ্ন খসরুর। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা কামালের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের জেরা সম্পন্ন। চট্টগ্রামের চন্দনায় এসে সিলিন্ডারের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫ জন। চট্টগ্রাম মেডিকেলে ভর্তি, গুরুতর ৫ জনকে পাঠানো হচ্ছে ঢাকা মেডিকেলে। এবং কারো প্রভাব দেখে নয়, যোগ্য প্রতিষ্ঠানকেই দেয়া হবে কাজ, বললেন পরিকল্পনা উপদেষ্টা। অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। নিয়োগ বৈষম্য সহ ৪ দাবিতে ২০ দিন পর ফের রাজপথে পলিটেকনিক শিক্ষার্থীরা। রাজধানীর তেজগাঁও ৭ রাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন কারিগরি শিক্ষার্থীরা। বৈষম্যের অভিযোগে সরকারের গঠিত কমিটিকে বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। এদিকে সড়ক বন্ধে যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দাবি আদায়ে ২০ দিন পর আবারও রাজপথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থীরা। রাজধানীর তেজগাঁও ৭ রাস্তা মোড় অবরোধ, বিক্ষোভ। বুধবার সকালে বিভিন্ন স্লোগানে মিছিল নিয়ে ৭ রাস্তা মোড়ে আসতে থাকেন কৃষি ডিপ্লোমা সহ আশেপাশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান শিক্ষকরাও। নবম গ্রেডের পরীক্ষা দিয়ে পাস মার্ক যারা পায় না, তারাই শুধুমাত্র দশম গ্রেডের পরীক্ষা দেওয়ার জন্য আন্দোলন করে। তারা তাদের মামা কমিশন দিয়ে তাদের সংখ্যা অনুপাতে তারা বেশি গিয়ে সেই জোরপূর্বক আলোচনাটা তাকে হায়নার মতো ছিনিয়ে নিতে চায়। তখন আমরা তাদেরকে সেই শাস্তির জবাব দিতে আমাদের ছাত্ররা নেমেছে। এ সময় বৈষম্যের অভিযোগ তুলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কমিটিকে বর্জনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। নেতারা বলেন, এক পক্ষকে সুবিধা দিতেই এই কমিটি গঠন করেছে সরকার। ৩৫ জনের কমিটিতে আমাদের মাত্র ৫ জনকে অবস্থান দেওয়া হয়, আর ১৯ জনের কমিটিতে মাত্র একজনকে দেওয়া হয়। কিভাবে এখান থেকে যে বৈষম্য দেওয়া হচ্ছে? ৩ দফা দাবিকে আসলে আমরা কোনো দাবি মনে করি না, কারণ কি রাষ্ট্র কর্তৃক এই সকল বিষয়ে পূর্বে মীমাংসা করা হয়েছে। সেই জন্য আমরা কারিগরি ছাত্র বাংলাদেশ এবং সকল শিক্ষার্থীরা এই সকল কমিটিগুলো বর্জন ঘোষণা করেছে। ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকিদাতাদের আইনের আওতায় আনার দাবিও জানান আন্দোলনকারীরা। দাবি মানা না পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। বিএসসি ইঞ্জিনিয়ার ভাইরা তারা যে আমাদেরকে প্রকাশ্যে হুমকি দিয়েছে জবাই করা এবং গুলি করে হত্যার, আমরা তার তীব্র নিন্দা জানাই। গুরুত্বপূর্ণ সড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। যদিও গাড়ি ঘুরিয়ে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেন তারা। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় শক্ত অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। এদিকে দাবি আদায়ে রাস্তায় নেমেছেন দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীরা। আন্দোলনকারীরা বলছেন, ৪০ লাখের বেশি ডিপ্লোমা প্রকৌশলী ও প্রায় ৪ লাখ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে চালানো হচ্ছে অপপ্রচার। বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের উত্থাপিত ৩ দফা দাবিকে বলছেন অযৌক্তিক। এদিকে সড়ক ও রেলপথে অবরোধে ভোগান্তিতে পড়েছে সারা দেশের বিভিন্ন জেলার যাত্রীরা। নিয়োগ বৈষম্য সহ ৭ দফা দাবিতে রাজপথে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীরা। দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্র ও বিএসসি প্রকৌশলীদের ৩ দফার প্রতিবাদে গাজীপুরে ছিল মহাসড়ক ব্লকেট কর্মসূচি। ঢাকার সঙ্গে ময়মনসিংহ সহ বেশ কয়েকটি জেলার যোগাযোগ ব্যাহত হয়, সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। বরিশাল, যশোর ও গোপালগঞ্জেও ব্লকেট কর্মসূচি পালন করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। ২৪ সেপ্টেম্বর বরিশালের অশ্বিনী কুমার হলে বিভাগীয় মহাসমাবেশের ঘোষণা দেন আন্দোলনকারীরা। তাদের যদি ৩ দফা মানা হয়, তাহলে আমাদের যে সরকারি ৫০টা পলিটেকনিক এবং বেসরকারি ৬০০+ পলিটেকনিক এগুলি বন্ধ ঘোষণা করুন। যতদিন পর্যন্ত আমাদের এই ৭ দফা বাস্তবায়ন করা না হবে, আমরা বিভিন্ন কর্মসূচি পালন করব এবং রাজপথেই অবস্থান করব। আমরা চাই সকলেই একটা চাকরি পাওয়ার পর প্রমোশন নিতে, কিন্তু তারা চাচ্ছে যাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ১০ম গ্রেড থেকে প্রমোশন না পায়। এটা কেমন দাবির ভিতরে পড়ে? সাধারণ জনগণের
অবরোধ করতে চাচ্ছি না, আমরা জাস্ট তাদেরকে দেখাইতে চাচ্ছি যে আমরা আছি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা করতেছি না। বুধবার সকালে দিনাজপুর, ফেনী, রাজশাহীতে রেলপথ অবরোধ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। দাবি আদায়ে দেন বিভিন্ন স্লোগান। যে 3 দফা ছিল যেটা সম্পূর্ণ অযৌক্তিক, যেটা ভিত্তিহীন এক 3 দফা আদায় দিয়ে নানাভাবে আমাদের ডিপ্লোমা সেক্টরের সকল শিক্ষার্থীকে এবং আমাদেরকে ডিপ্লোমা সেক্টরকে ব্যঙ্গ করে তারা কথা বলেছে। এদিকে মহাসড়ক ও রেলপথ অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা। দীর্ঘ যানজটের কবলে পড়ে যানবাহন। জনভোগান্তি এড়াতে দ্রুত সরকারকে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আহ্বান জানান তারা। যাইতে দিচ্ছে না, আমাদের অসুবিধা হচ্ছে, আমরা গরিব মানুষ, রিক্সা না চালালে খাবো কি? পুরো জ্যাম হয়ে গেছে রোড, ওইগুলো দাবিগুলো মেনে নেওয়া হোক আর আমাদের ভোগান্তিগুলো দূর করা হোক। 1 মাস ধরে কয়েক ধাপে আন্দোলন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে 21 সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। ব্যর্থ হলে তা 2 অক্টোবরের পরে চলে যাওয়ার শঙ্কা কমিশন সহসভাপতি আলী রিয়াজের। দুপুরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের 3য় দফার 3য় দিনের বৈঠকের শুরুতেই তিনি জানান, গণভোট ও সাংবিধানিক আদেশ নিয়ে ভিন্নমত থাকলেও বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে ঐকমত্যে পৌঁছানো যাবে। 2 দিন বিরতির পর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে 3য় দিনের বৈঠকে ঐক্যমত্য কমিশন। এর মধ্যে সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো আদেশের মাধ্যমে বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ দিয়েছেন বিশেষজ্ঞরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে জনগণের বৈধতা নেয়ার পরামর্শ তাদের। বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করে জাতীয় ঐক্যমত্য কমিশন। যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলোকে বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে এই পদক্ষেপ গৃহীত হয়েছিল। তারপরেও এখন একটি জাতীয় ঐকমত্য আছে যে সরকার এগুলো করতে পারেন এবং সরকারের পক্ষ থেকে সে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারবে বলে আশাবাদী কমিশন সহসভাপতি। 21 সেপ্টেম্বরের আগেই চূড়ান্ত রূপ দিয়ে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করতে চায় কমিশন। 21 তারিখের আগে যদি আমরা একমত হতে পারি বা বিকল্পগুলো নিশ্চিত হতে পারি, তাহলে আমাদের জন্য কমিশনের পক্ষ থেকে সেটা তাকে উপস্থাপন করা সম্ভব হবে। অন্যথায় আমাদেরকে কিছুটা সময় নিতে হবে, যেহেতু তিনি উপস্থিত থাকবেন না। অন্যথায় আমাদের একটু সময় নিয়ে 2রা অক্টোবর বা তৎপরবর্তী সময়ে ওনার কাছে এটা উপস্থাপন করতে হবে এবং আমি অনুমান করি এটি উপস্থাপনের সময় তার সঙ্গে আমাদের আলোচনাও করতে হবে। 2 ধাপের আলোচনায় রাষ্ট্র সংস্কারের 84টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এর মধ্যে মৌলিক সংস্কার 19টি, নির্বাচনের পদ্ধতি সহ কয়েকটি অমীমাংসিত বিষয় রয়ে গেছে নোট অব ডিসেন্টে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে 3য় দফার 3য় দিনের বৈঠকের এখন মধ্যাহ্ন বিরতি চলছে এবং মধ্যাহ্ন বিরতির আগে পর্যন্ত যে আলোচনা হয়েছে, অর্থাৎ বিশেষজ্ঞদের মতামত দিয়ে সাংবিধানিক আদেশ দিয়ে সেটিকে গণভোটে রূপান্তর করা এবং আগামী নির্বাচনে দিন গণভোট করা, সেটির বিষয়ে কিন্তু মতানৈক্য দেখা গেছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে। এবং কিছুক্ষণ আগে তারা যখন মধ্যাহ্ন বিরতিতে বের হয়েছিলেন তখন তারা বলছিলেন যে বিশেষজ্ঞ যে মতামত নেওয়া হয়েছে সেই বিশেষজ্ঞরা এই বাস্তবায়ন প্রক্রিয়াটির ভুল ব্যাখ্যা করেছে, অর্থাৎ তারা এটিতে দ্বিমত পোষণ করছেন। এরকম একটি অবস্থার মধ্য থেকেই প্রথমার্ধের আলোচনাটি শেষ হয়েছে। এখন কিছুক্ষণ পরে দ্বিতীয়ার্ধের আলোচনা শুরু হবে আজকের দিনের। এবং একটি বিষয় তারা বলছেন যে 106 অনুচ্ছেদের আলোকে যেমন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং সর্বোচ্চ আদালতের পরামর্শ নিয়ে, ঠিক একই রকমভাবে সর্বোচ্চ আদালতের পরামর্শ নিয়ে 106 অনুচ্ছেদের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের একটি প্রক্রিয়া বের হতে পারে, এরকম মত রাজনৈতিক দলগুলোর মধ্যে। এছাড়া যে বিষয়গুলো নিয়ে
এখনো পর্যন্ত আলোচনা হয়েছে, তাতে এখনো ঐক্যমতে পৌঁছানো যায়নি, কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলে তাদের ভিন্ন ভিন্ন, বিশেষ করে প্রধান বড় বড় রাজনৈতিক দল যারা আছেন তারা তাদের নিজস্ব অবস্থান থেকে তারা আসলে নড়চড় হচ্ছে না, যার ফলে একটি বিষয়ে এক জায়গায় আসা সম্ভব হচ্ছে না এবং বাস্তবায়নের প্রক্রিয়াটি এক জায়গায় এসে বাস্তবায়ন প্রক্রিয়াটি নির্ধারণ করা গেলেই এই জুলাই সনদটি চূড়ান্ত আকার ধারণ করবে। এই ছাড়া আরেকটি বিষয় আছে যে 7টি বিষয় কিন্তু এরই মধ্যে বলা হয়েছে যে যে সুপারিশগুলো করা হয়েছে সেটি বাস্তবায়নের জন্য তাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার কথা বলা হয়েছে 7টি বিষয়। এই ছিল এখন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের সবশেষ তথ্য। জুলাই সনদের ব্যাপারে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলাপের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাম্বির রূপল। নির্বাচনে অনীহার কারণেই পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে কিনা এমন প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পিআর দাবিতে আন্দোলন বিএনপিকে কোনোভাবেই চাপে ফেলছে না। বলেন, জনগণ নির্বাচনের অপেক্ষায়, মাঠ দখল করতে হবে ভোটের প্রচারণার মাধ্যমে। গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ দেশ গড়ার আকাঙ্ক্ষায় কেউ বাধা সৃষ্টি করলে তার রাজনৈতিক ভবিষ্যৎ সেই বুঝে নেবে বলেও হুঁশিয়ারি দেন আমির খসরু। আমাদের যে আগামী দিনের 31 দফা, এগুলো তো সবকিছু এখানে ঐক্যমতে আসে নাই, তাই না? তার মানে কি আমরা সবাই এখন কর্মসূচিতে নামবো? সবকিছুতে তো আমাদের দাবি তো সব জায়গায় ঐক্যমত হয় না, এটা কিন্তু আমরা মেনে নিচ্ছি। এই কারণে আমরা জানি তো ঐক্যমত হবে না, আর যেটা ঐক্যমত হবে না আমরা জনগণের কাছে নিয়ে যাব ম্যান্ডেটের জন্য। ভয় ভীতিহীন রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেতে চায়, যেখানে তারা সরকারকে দায়বদ্ধ করতে পারবে, জবাবদিহি করতে পারবে একটা নির্বাচিত সরকারকে। সময় সংবাদে আরো থাকছে। চাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন আজ। রাকসুতে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ভোটারের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, নাহিদের জবানবন্দির মধ্য দিয়ে শেষ হবে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণের অধ্যায়। এদিন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ হয়। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিচার শেষ পর্যায়ে রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেষ হচ্ছে এই মামলার সাক্ষ্য গ্রহণ অধ্যায়। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন নাহিদ ইসলাম। চিফ প্রসিকিউটর জানান, আজই নেওয়া হবে তার সাক্ষ্য। এরপর তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষে মামলাটি রায়ের দিকে এগোবে। দ্বিতীয়ার্ধে আমরা আশা করছি আমাদের 47তম সাক্ষী জনাব নাহিদ ইসলাম এই আদালতে সাক্ষ্য প্রদান করবেন। এদিন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দেয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জবানবন্দির ওপর 2 দিন ব্যাপী জেরা শেষ হয়। জেরার জবাবে দুটো উল্লেখযোগ্য বিষয় তিনি অবতারণা করেছেন। একটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে ইনফ্লুয়েন্স, ভারতের যে হস্তক্ষেপ, সেই ব্যাপারে তিনি কথা বলেছেন তার জেরার জবাবে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন উল্লেখ করেছিলেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো। সেই বিষয়টা তিনি আদালতের কাছে নতুন করে মনে করিয়ে দিয়েছেন। আমি বলেছি যে আপনি যে বক্তব্যগুলো দিয়েছেন এই বক্তব্যগুলো সঠিক নয়। আমি প্রত্যেকটা কথা ডিনায়াল নিয়েছি এবং ডিনায়ালটা উনি অস্বীকার করেছেন। এছাড়া উনি তো কোনো কিছু দেখেন নাই, উনি উপস্থিত ছিলেন না, ফলে উনি দেখা সাক্ষী না, উপস্থিত সাক্ষীও না। রাজসাক্ষী থেকে শুরু করে প্রতিটি সাক্ষ্য শেখ হাসিনাকে বিচারের অকাট্য দলিল বলে জানায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন দিয়েছেন আদালতকে এবং এর মাধ্যমে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 লাশ পোড়ানো এবং একজনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিচ্ছেন নাহিদ ইসলাম। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল,
জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া শুরু করেছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। 2:55 মিনিটে তার সাক্ষ্য তিনি দেওয়া শুরু করেছেন এবং তিনি যে সাক্ষ্যগুলো দিচ্ছেন সেটি কম্পিউটারে টাইপ করা হচ্ছে এবং একই সঙ্গে ভিডিও মাধ্যমেও তার সাক্ষ্য গ্রহণের পুরো প্রক্রিয়াটি রেকর্ড করা হচ্ছে। আর এর আগে আমরা যতটুকু জানি যে নাহিদ ইসলাম তদন্তকারী কর্মকর্তার কাছে বিস্তারিত একটি জবানবন্দি দিয়েছেন এবছরের 24 ফেব্রুয়ারি এবং সেই জবানবন্দির মোট পৃষ্ঠা সংখ্যা দাঁড়িয়েছিল 17 পৃষ্ঠা এবং প্রসিকিউশন থেকে আজকে বলা হয়েছে বা আমরা যতটুকু আমাদেরকে জানানো হয়েছে যে আজকে তিনি সাক্ষ্য গ্রহণ শুরু করেছেন, কিন্তু সেই সাক্ষ্য গ্রহণ শেষ করতে হয়তো আগামীকালকে ফার্স্ট হাফ পর্যন্ত অর্থাৎ আগামীকালকের দুপুর পর্যন্ত সময় লাগবে, এরপরে তাকে জেরা করবেন। আর নাহিদ ইসলামকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবেই প্রসিকিউশন মনে করছে এবং তাদের ভাষায় নাহিদ ইসলাম তারকা সাক্ষী, কারণ আন্দোলনের সময় জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে প্রত্যক্ষভাবে তিনি অংশগ্রহণ করেছেন এবং ভূমিকা রেখেছেন। সেই কারণে এই সাক্ষীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবেই বিবেচনা করছে প্রসিকিউশন এবং এই জুলাই গণঅভ্যুত্থানের শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা, সেই মামলার নাহিদ ইসলাম সর্বশেষ সাক্ষী অর্থাৎ 47তম সাক্ষী। এরপরে আর সাক্ষ্য নেওয়া হবে না, শুধুমাত্র তদন্ত কর্মকর্তা এই মামলার সাক্ষ্য দিবেন। তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শেষ হলে মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য যাবে এবং যুক্তিতর্ক উপস্থাপন বেশ কয়েকদিন সময় লাগবে, অর্থাৎ প্রসিকিউশন বলছে যে সপ্তাহখানেকের মতো দুপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে, এরপরে মামলাটি রায়ের জন্য এগিয়ে যাবে। এবং প্রসিকিউশন এও আশা প্রকাশ করছেন যে অক্টোবরের মধ্যেই বা অক্টোবরের শেষের দিকে গিয়ে এই মামলাটির রায় ঘোষণা করতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এমনটি প্রসিকিউশন প্রত্যাশা করছে এবং তারা অভিযোগগুলো প্রমাণ করতে পেরেছেন সাক্ষ্য প্রমাণের মধ্য দিয়ে, এটিই কিন্তু প্রসিকিউশন বলছে। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। এদিকে শেখ হাসিনা ও তার 2 সন্তান জয় ও পুতুলের বিরুদ্ধে প্লট দুর্নীতির 3 মামলায় চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। ঢাকার 5ম বিশেষ জজ আদালতে আজ সাক্ষ্য দিচ্ছেন 5 জন। দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠা সরকারি জমি বরাদ্দ নেন শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। পরে 47 জনকে আসামি করে পৃথক 3টি মামলা করে দুদক। গেল 31 জুলাই এই 3 মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ঘিরে প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্লাসরুম, ক্যাফেটেরিয়া, কমন রুম সহ প্রতিটি স্থানে গিয়ে শান্তিপূর্ণ ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতিতে ভোট চাচ্ছেন প্রার্থীরা। এদিকে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ, জমাদানের সময় বাড়ানো হয়েছে বৃহস্পতিবার বিকেল 5টা পর্যন্ত। মতিহার ক্যাম্পাসের সর্বত্র নির্বাচনী আমেজ। ক্লাসরুম, ক্যাফেটেরিয়া, কমন রুম সহ প্রতিটি স্থানে সরব বিচরণ প্রার্থীদের। বুধবার সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্যানেলের প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর। ক্যাম্পাসের টুকিটাকি চত্বর ও পরিবহন মার্কেট সহ বিভিন্ন হলে হলে ঘুরছেন প্রার্থীরা। স্বপ্নের ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন তারা। বেশিরভাগ প্রার্থী হলের আবাসিক সমস্যা দূর করা ও খাবারের মান ভালো করার পাশাপাশি বিশুদ্ধ খাবার পানি সরবরাহ ও ক্যাম্পাসে সাংস্কৃতিক চর্চার পরিবেশ ভালো করার প্রতিশ্রুতি দিচ্ছেন। সকল শিক্ষার্থীদের সাথে দেখা করছি, আমার ব্যালট নাম্বার বলছি, ভোট দেওয়ার কথা বলছি, সবাই বেশ ভালো সাড়া পাচ্ছি। পরিবেশ এখনো পর্যন্ত স্থিতিশীল, কোনো রকম কোনো অসুবিধা প্রার্থীদের হচ্ছে না। চাওয়া পাওয়া নতুন করে উঠে আসছে আমার ইশতেহারের বাইরেও, তো আসলে এইসব নিয়ে আমার কাজ করার ইচ্ছা। এদিকে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ চলবে বুধবার বিকেল 5টা পর্যন্ত, আর জমাদানের সময় বাড়ানো হয়েছে বৃহস্পতিবার বিকেল 5টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 21 সেপ্টেম্বর প্রকাশিত হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। প্রার্থিতা বাতিলের সুযোগ থাকবে 23 সেপ্টেম্বর পর্যন্ত। আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি 24 সেপ্টেম্বর পর্যন্ত। রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়ে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে তাদের সকলের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা। ওরা আবেদন করেছিল যে তাদের অনেকে মনোনয়নপত্র দিতে পারেনি, সেই জন্য তাদের সময় বৃদ্ধি করার জন্য আমরা সেই সময়টা একদিন বৃদ্ধি করে দিলাম। আজকে 5টা পর্যন্ত মনোনয়নপত্র দিতে পারবে, কালকে বিকেল 5টা পর্যন্ত জমা দিতে পারবে।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে 25 সেপ্টেম্বর। এরপর প্রচারণা করতে পারবেন প্রার্থীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। চট্টগ্রামে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে অন্তত 10 জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে 5 জন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। গুরুতর 5 জনকে ঢাকা মেডিকেলে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক। দগ্ধদের শরীরের 20 থেকে 70% পর্যন্ত পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। হঠাৎ বিকট শব্দ। বুধবার ভোরের আলো ফোটার পরপরই কেঁপে উঠে চট্টগ্রামের চন্দনাশ ও সাতকানিয়া উপজেলার মধ্যবর্তী স্থান চরপাড়া এলাকা। পুরো সিলিন্ডার গোডাউনে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয়রা ছুটে গিয়ে সিলিন্ডার গুদামে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। দগ্ধ 10 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। সিলিন্ডার লোড আনলোড করার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। গাড়ি থেকে গ্যাসের বোতলগুলো নামায় গোডাউনে স্টোরেজ করা হয়। তো সকালে স্টোরেজ করার সময় এনিহাউ আগুনটা ধরছিল। থেকে পরে হাসপাতালে দগ্ধদের দেখতে যান পরিচালক। এ সময় গুরুতর আহত 5 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। 10 জন আমাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়েছে। এদের মধ্যে প্রায় প্রত্যেকটা রোগী কিন্তু মুমূর্ষু অবস্থা। 60 থেকে 20 পর্যন্ত আছে পার্সেন্টেজে, এবং সবগুলো আপনি দেখবেন মুখে সব পোড়া, এবং এগুলো ইনহেলেশন আছে, এবং সিলিন্ডারটা বাস্ট করছে, মানে এক্সপ্লোসিভ, এই জন্য ওনার লাং ইনজুরি হয়েছে। দগ্ধদের শরীরের 20 থেকে 70% পর্যন্ত পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। অনিয়ম অস্বচ্ছতা দূর করতে এখন থেকে প্রকল্পের টেন্ডার অনলাইনে হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আগামী সপ্তাহেই এ সংক্রান্ত আইন গেজেট আকারে প্রকাশ করা হবে। দুপুরে আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, প্রভাবিত না হয়ে যোগ্যতা বিবেচনায় প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হবে। এখন থেকে সব প্রকল্প ইজিপি মানে সব টেন্ডার একদম নিম্নতম উপজেলা পর্যায় থেকে আরম্ভ করে বড় প্রকল্পগুলো সবই অনলাইনে হবে, এবং 10% প্রকল্পিত ব্যয়ের উপরে নিচে এটা তুলে দেওয়া হয়েছে। কেন তুলে দেওয়া হয়েছে সেটার কারণ আছে। ব্যয়ের চাপে থাকা নিম্ন আয়ের মানুষ যখন দৌড়াচ্ছেন কাজের সন্ধানে, তখন আরও কর্মহীন হয়ে পড়ার তথ্য দিচ্ছে বিজিএমইএ। গেল 1 বছর 1 মাসে বন্ধ হয়েছে শুধু এই একটি সংগঠনের সদস্যভুক্ত 154টি রফতানিমুখী তৈরি পোশাক কারখানা। কাজ হারিয়েছেন 1 থেকে 1.5 লাখ শ্রমিক। কর্মক্ষম এসব মানুষের কাজের সুযোগ তৈরিতে সরকারকে এগিয়ে আসার তাগিদ শ্রমিক নেতাদের। তবে রাজনৈতিক সরকার ছাড়া দেশে বিনিয়োগ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির সম্ভাবনা দেখছেন না উদ্যোক্তারা। এদিকে আয়ের পথ বন্ধ হলে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্টে বিস্তারিত। অফিস তো 4 মাসের মতোই হচ্ছে বন্ধ। আমাকে তো করে খাওয়া লাগবে, কিভাবে করে খাবো কোনো অফিসে যদি না নেয়? ঋণ করে নিয়ে এসে বাচ্চাগুলো খাওয়াই, এখন তো তারাও দিতে চায় না যে তোমার চাকরি নেই, তুমি আবার দিবা কোত্থেকে। পোশাক কারখানা বন্ধের পর 4 মাস ধরে বেকার মৌসুমী জানাচ্ছিলেন তার দৈন্য দশার কথা। এরই মধ্যে সংসার ব্যয়ের চাপ মাথায় নিয়ে রাজমিস্ত্রি হয়ে গেছেন তার স্বামী পোশাক শ্রমিক মনিরুল ইসলাম। এমনিতেই দৈনিক তার কাজ জোটে না, এর মধ্যে আবার মাঝে মাঝেই বাগড়া দেয় প্রকৃতির বৈরিতা। রাজমিস্ত্রির কাজ যেমন ধরেন আজকে বৃষ্টি নেই, বৃষ্টি হচ্ছে, আজকে কাজ হয়নি, 2 দিন হয় 3 দিন বসে থাকে। গার্মেন্টসে গেটে যায়, কিন্তু গেটে যাওয়ার লাভ নাই, লোক নেয় না। সচল কারখানাগুলোর সামনে গিয়েও দেখা মিলল চাকরির খোঁজে দিনের পর দিন হন্যে হয়ে ঘুরছেন বন্ধ কারখানার কর্মীরা। ফ্যাক্টরির সামনে আমরা ঘুরতে আসছি, কোথাও নিয়োগ নাই। আমার চাকরি হচ্ছে না, আমাদের তো বাঁচতে তো হবে। কত মানুষ বেকারত্ব ঘুরতেছে। মেয়ে মানুষের তাও 2-1টা টানে, কিন্তু ছেলে মানুষ একদমই টানে না। কারখানা বন্ধ হয়ে গেছে, বাট আমাদের ভ্যাকান্সি তো বাড়ে নাই। তথ্য বলছে গত বছরের 5 আগস্টের পর থেকে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শুধু বিজিএমই এর সদস্যভুক্ত কারখানাই বন্ধ হয়েছে 154টি। এতে কাজ হারিয়েছেন প্রায় 2 লাখ শ্রমিক। এর মধ্যে 20 থেকে 30% অন্য কারখানায় কাজের সুযোগ পেলেও বেকার হয়েছেন বাকিরা। বন্ধের পথে রয়েছে আরও অন্তত 20টি কারখানা। দিন শেষে এই শ্রমিকগুলো কিন্তু আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য বোঝা হয়ে যাচ্ছে। এটা বন্ধ করার জন্য আমাদের সকল স্টেক হোল্ডারদেরকে একটা
সোশ্যাল ডায়ালগে আসা উচিত। কোনোভাবেই রাজনীতির কারণে যেন কারখানা বন্ধ না হয়ে যায়। কারখানা বন্ধের পরিসংখ্যান উদ্বেগ বাড়ালেও উদ্যোক্তারা বলছেন কর্মসংস্থান তৈরিতে দরকার রাজনৈতিক সরকার। 5 আগস্টের পরে বেশ কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণে। বিশ্ব জানে যে এখানে কোনো স্থিতিশীল সরকার নেই, যে কোনো টাইমে পরিবর্তন হতে পারে, যার পরিপ্রেক্ষিতে তেমন কোনো ইনভেস্টমেন্ট আসছে না। অর্থনীতিবিদদের শঙ্কা, ক্রমাগত কাজের সুযোগ কমলে সমাজে বাড়তে পারে অপরাধমূলক কর্মকাণ্ড। যখন একটা কারখানা বন্ধ হয়ে যায় তখন শ্রমিকরা যে অন্য জায়গায় যে যাবেন সেইটা সংকুচিত হয়ে আসছে, এবং এটার ফলে অবশ্যই একটা তো তাদের জীবন মানের উপরে এটার অবনমন হয়েছে। অনেক সময় এইসব কারণে অপরাধের মাত্রাও বেরিয়ে যায়। যখন দেশের সবচেয়ে বড় শিল্প খাতে কমে কর্মসংস্থানের সুযোগ, তখন চাপ বাড়ে অন্য খাতে। কিন্তু অন্য খাত কি এই বাড়তি চাপ নিতে প্রস্তুত? এমন প্রশ্ন সামনে এনে রাজনৈতিক দূরদর্শিতা ও অর্থনৈতিক প্রত্যাশাকে এক বিন্দুতে মিলিয়ে কর্মপরিকল্পনা সাজানোর তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, আশুলিয়া। প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3 এর যৌথ মহড়া। এ সময় আকাশ, স্থল ও যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলায় নানান কৌশলের অনুশীলন দেখানো হয়। যুদ্ধে গুরুতর আহত এক সৈনিক, তাকে বাঁচাতে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে বিমান বাহিনীর রেস্কিউ টিম। জরুরি সেবার পর হেলিকপ্টারে করে নেওয়া হয় বিমান ঘাঁটিতে, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে। সুরক্ষার জন্য ছিল 4টি এয়ার ফাইটার স্কোয়াড। পুরো চিত্রটি মহড়ার মাধ্যমে দেখানো হয় চট্টগ্রাম জহুরুল হক বিমান ঘাঁটিতে। যৌথ মহড়ায় অংশ নেয় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের সদস্যরা। মহড়ার নাম অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেলস 2053। গুরুতর আহত রোগী পরিবহন এবং এক বিমান থেকে অন্য বিমানে রোগী স্থানান্তর, চিকিৎসা সহায়তা, উড্ডয়নকালীন সমন্বয় রক্ষা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা উন্নয়ন এসব ছিল মহড়ার বিষয়। গুরুতর আহত রোগী পরিবহন এবং এক বিমান থেকে অন্য বিমানে রোগী স্থানান্তর, চিকিৎসা সহায়তা, উড্ডয়নকালীন সমন্বয় রক্ষা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা উন্নয়ন এসব ছিল মহড়ার বিষয়। এছাড়া দুদেশের এই মহড়ায় ছিল কমব্যাট ট্র্যাকিং অনুশীলন আর সার্ভাইভাল অনুশীলনের অংশ ছিল প্রতিকূল পরিবেশে সীমিত সম্পদ ব্যবহার করে বেঁচে থাকা সহ বিভিন্ন কৌশল। উভয় বাহিনীর যে মাধ্যমে যে যৌথ পরিচালনা হচ্ছে, এটা ভবিষ্যতে কোনো যদি প্রয়োজনীয়তা হয় সেক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করার সক্ষমতা অর্জন করব। সপ্তাহব্যাপী এই যৌথ মহড়া শেষ হবে শুক্রবার। যৌথ এই মহড়া বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক আস্থা ও বিশ্বাস বাড়াবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। চট্টগ্রামে জহুরুল হক বিমান ঘাঁটি থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। গাজায় স্থল অভিযানের মূল পর্ব শুরু করেছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে ইসরায়েলের সামরিক বাহিনী IDF। পুরোদমে চলতে থাকা এই আগ্রাসনে একদিনে নিহত হয়েছেন অন্তত 106 জন ফিলিস্তিনি। আক্রমণের মুখে দলে দলে গাজার উত্তরাঞ্চল ছেড়ে যাচ্ছেন হাজারো ফিলিস্তিনি। পশ্চিমা বিশ্ব প্রতিনিয়ত গাজায় যুদ্ধ বন্ধ নিয়ে আশার আলো দেখালেও সমান্তরালে কেবলই জোরদার হচ্ছে ইসরায়েলি আগ্রাসন। প্রতি মুহূর্তে গাজার কোনো না কোনো কোণে ধূলিসাৎ হচ্ছে ভবন, প্রাণ হারাচ্ছে অসহায় মানুষ। এর মধ্যেই গাজায় স্থল অভিযানের পরিকল্পনা পুরো দমে শুরুর কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। স্থল অভিযানের এই মূল পর্ব কয়েক মাসব্যাপী চলতে পারে বলে এক বিবৃতিতে জানায় ইসরায়েল। দখলদার বাহিনীর বর্বরতায় অবরুদ্ধ অঞ্চলটিতে একদিনেই হারিয়ে গেছে শতাধিক প্রাণ। জীবন বাঁচাতে দলে দলে উত্তরাঞ্চল ছাড়ছেন গাজার বাসিন্দারা। গাজা সিটি ছেড়ে যেতে বাসিন্দাদের জন্য অস্থায়ীভাবে 48 ঘন্টার জন্য একটি রাস্তা খুলে দিয়েছে ইসরায়েল। প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধে গণহত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে জাতিসংঘের কমিশন অব ইনকোয়ারি। আন্তর্জাতিক আইন মেনে এই দায় স্বীকার করার আহ্বান জানান তারা। এছাড়াও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার পুনরায় নিশ্চিত করেছেন যে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনের একমাত্র কার্যকর উপায় হলো দ্বিরাষ্ট্র সমাধান। তবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বলছেন এই স্বীকৃতি এসেছে অনেক দেরিতে। জাতিসংঘকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পাশে দাঁড়িয়ে যুদ্ধ বন্ধ করতে হবে। কোনো শর্ত ছাড়াই এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডের ইতি টানতে হবে। গাজা সিটিতে ইসরায়েলের নতুন স্থল অভিযানকে ভয়াবহ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে কানাডা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
দাবি আদায়ে ফের রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা। রাজধানী সহ বিভিন্ন জেলায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ, যানজটে চরম দুর্ভোগ। জুলাই সনদ বাস্তবায়নে 21 সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় ঐকমত্য কমিশন। নির্বাচনে অনীহা থেকেই আলোচনার মধ্যে আন্দোলনের ডাক নিয়ে প্রশ্ন কষ্টের। এবং জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা কামালের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের জেরা সম্পন্ন। এই ছিল সময় সংবাদে। আন্তর্জাতিক সময়ে সঙ্গে থাকবেন মাহাদি ধ্রুব। ধন্যবাদ জাভলিন। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।